তনয়া চমকালো, শটান হয়ে দাঁড়িয়ে গেল মুহূর্তে। মানিক স্যার এগিয়ে এলেন তাদের দুজনের পানে, চশমার ফাঁক দিয়ে তাকিয়ে শুধালেন, একে তো দেরি করে এসেছো, তার উপর আবার লুকিয়ে লুকিয়ে ঢুকছিলে? ঢকিল দুজনেই। আরোহী আমতা আমতা করে বলল, নাকি হয়েছে কি স্যার, রাস্তায়। বাকিটুকু আর শেষ করার সুযোগ হলো না মেয়েটার। তার আগেই মানিক স্যার থমকে বলল, ক্লাসের বাইরে গিয়ে দাঁড়াও দুজনেই। স্যারের ধমকে চমকে উঠল দুজনেই, মাথা নিচু করে ফেললো তৎক্ষণাৎ। তনয়া কিছুটা অনুন্নয়ের সাথে বলল, সরি স্যার, আর কখনো এমন হবে না। মানিক স্যার শুনলেন না কোনো কথা, গম্ভীর কণ্ঠে ফের বললেন, ক্লাসের বাইরে গিয়ে দাঁড়াও তাড়াতাড়ি। আরোহী এবং তনয়া আরো কিছুক্ষণ অনুনয়ন করলো, তবে শেষ পর্যন্ত গিয়ে ক্লাসের বাহিরে দাঁড়াতে হলো তাদের। স্যারটাও খবিশ বেশ, কোনো কথাই শুনলো না। একটু তো দেরি করেছে, কি হতো মাপ করে দিয়ে ক্লাসে বসতে দিলে। আরোহীর রাগ লাগলো ভীষণ, মনে মনে কিছু অভিশাপও দিয়ে ফেললো সে স্যার এবং স্যারের বউকে। তবে সবচেয়ে বেশি রাগ লাগলো তূর্ণের উপরে। ওই লোকটার জন্যই তো সব হয়েছে। তখন যদি ওই লোকটা তাদের পেছন থেকে না ডাকতো, দাঁড় করিয়ে উদ্ভট সব কথা না বলে সময় নষ্ট না করতো, তবে ঠিক সময়ে কলেজে পৌঁছাতে পারতো আরোহী আর তনয়া। শুধু শুধু লোকটা তাকে দাঁড় করিয়ে বিভ্রান্তকর একটি পরিস্থিতিতেও ফেললো, আর এখন ক্লাসের বাহিরেও দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ক্লাসের সবার সম্মুখে কি এক লজ্জাজনক পরিস্থিতি এটা। সবাই নিশ্চয়ই তাদের নিয়ে মনে মনে হাসছে। আকাশটা মেঘে ঢাকা, সূর্যের দেখা নেই আজ। গতকাল রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তা কমেনি এখনো, টুপটাপ ধ্বনি তুলে অঝোর ধারায় ঝরছে ভূমিতে। আরোহী আজ কলেজে যায়নি। এই ভেজা বর্ষায় সে দাঁড়িয়ে রয়েছে তার কক্ষের সাথে লাগানো বারান্দায়, হাতে এক কাপ ধোয়া উড়ানো চা, বাহিরে বৃষ্টি, হাতে গরম চা। কি অদ্ভুত এক প্রশান্তি। আরোহী চায়ের কাপে চুমুক দিল, আবেশে বন্ধ করে নিল দু চোখ। পর মুহূর্তে আবার চোখ দুটো খুলে ফের চুমুক বসালো চায়ের কাপে। বারান্দার মেঝেতে ছোট ছোট পায়ে হাঁটতে হাঁটতে এক হাত বাড়িয়ে দিল বাহিরের পানে। মুহূর্তেই ফোঁটা ফোঁটা বৃষ্টিরা এসে ভিজিয়ে দিল তার কোমল হাতটিকে। শিরশির করে উঠল শরীরখানা, ঠোঁটের কোণে ফুটে উঠল মৃদু প্রশান্তির হাসি। চায়ের কাপে চুমুক দিতে দিতে হঠাৎ করে আরোহীর স্মরণে এলো বেলি ফুলের কথা। এ ভেজা বর্ষায় একগুচ্ছ শুভ্র রাঙা বেলিদের দেখা পেলে মন্দ হয় না। সেদিন তূর্ণের ঘরে বারান্দায় যখন কিছু বেলি ফুলের চারা লাগাতে গিয়েছিল, আরোহী তখন খেয়াল করেছিল বারান্দায় থাকা অন্যান্য বেলি গাছে বেশ সুন্দর ছোট ছোট কিছু কলি নিয়েছে। আজ তা ফুটে যাওয়ার কথা। আরোহী আর সময় নষ্ট করলো না, দ্রুত পায়ে এলো কক্ষের ভিতরে। চায়ের কাপটা টেবিলের উপরে রেখে একটা ছাতা হাতে নিয়ে বেরিয়ে পড়লো গৃহের বাহিরে। রাস্তাঘাটে ইতিমধ্যে পানি জমে গেছে। ঢাকায় এই একটা সমস্যা, একটু বৃষ্টি হলেই পথে ঘাটে পানি জমে যায়। ড্রেনগুলো অপরিষ্কার, ময়লা আবর্জনায় ভরে রয়েছে। পানি নিষ্কাশনের ভালো কোনো উপায় নেই। আরোহী এক হাতে মাথায় ছাতা ধরে আর অন্য হাতে পায়জামাটা একটু উপরে তুলে এক প্রকার লাফিয়ে লাফিয়ে পৌঁছালো তূর্ণদের বাড়ির দরজার সম্মুখে। বিশাল এক যুদ্ধ জয় করে হাঁপ ছেড়ে বাঁচলো যেন মেয়েটা। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে সে হাতের ছাতাটা বন্ধ করলো, অতঃপর দরজা ঠেলে ভিতরের দিকে পা দিতেই ধপাস করে মেঝেতে। আকস্মিক ঘটনায় হকচকিয়ে উঠল আরোহী। রান্নাঘরে কাজ করছিল পৃথা, ইসরাত এবং অনন্যা। আরোহী চিৎকার শুনে তার পানে ছুটে এলো তারা। মেয়েটাকে মাটিতে বসে থাকতে দেখে তাদের আর বুঝতে বাকি রইল না এখানে কি হয়েছে। বাহির থেকে ভেজা পা নিয়ে এসে টাইলসের উপরে পাড়া দিতেই নির্ঘাত পিছলে পড়েছে। পৃথা, ইসরাত এবং অনন্যা আর সময় ব্যয় করলো না, দ্রুত এসে মেঝে থেকে টেনে উঠালো মেয়েটাকে। অস্থির হয়ে পৃথা শুধালো, ঠিক আছিস মা? কি হয়েছে? আরোহী কোনো মতে উঠে দাঁড়ালো। বোকা বোকা হেসে সে তাকালো সবার পানে। এই মুহূর্তে ভীষণ লজ্জা লাগছে তার। সারা পথে পানির মধ্যে পড়লো না, অথচ বাড়ির দরজায় এসে ধপাস করে পড়লো। কি এক লজ্জাজনক ঘটনা। ভাগ্যিস আর কেউ আসেনি, নয়তো মান ইজ্জত বলে আর কিছুই থাকতো না। মেয়েটা ব্যথা তো পেয়েছে বেশ, কোমর এবং এক পা বোধহয় ব্যথায় অবশ হয়ে গেছে ইতিমধ্যে। তবুও লজ্জায় ব্যথা লুকালো সে। আমতা আমতা করে জবাব দিল, কোথাও ব্যথা পাইনি, কোথাও না। পরপর মেয়েটা ব্যস্ত হয়ে পা বাড়ালো উপরের দিকে। যেতে যেতে বলল, তনয়ার সাথে দেখা করতে এসেছিলাম,
ওর কাছেই যাই আগে। পৃথা, ইসরাত এবং অনন্যা কিঞ্চিত সময় নিয়ে অবাক চোখে তাকিয়ে রইল আরোহী চলে যাওয়ার প্রাণে। অতঃপর যে যার নিজের কাজের উদ্দেশ্যে চলে গেল। আরোহী মুখে তনয়ার সাথে দেখা করার কথা বললেও সে তো মূলত এসেছিল তূর্ণের বারান্দা থেকে বেলি ফুল নিতে। পায়ে ব্যথা পেয়েছে বা কোমরে ব্যথা পেয়েছে তাতে কি হয়েছে? তাই বলে কি সে বেলি ফুল নিবে না? অবশ্যই নিবে। কিন্তু এখন সমস্যা হলো তূর্ণ ঘরে আছে কিনা তা নিয়ে। ওই বদলোক ঘরে থাকলে বেলি ফুল নেওয়া তো দূরে থাক, তাকে বেলি গাছের ধারের কাছেও ঘেঁষতে দেবে না। তখন নিচে বসে যে কাউকে তূর্ণের কথা জিজ্ঞেস করবে তাও পারেনি। আচার খেয়ে লজ্জায় উপরে ছুটে এসেছে। আরোহী আস্তে ধীরে উকি মারল তূর্ণের কক্ষের পানে। কক্ষের দরজাটা চাপানো, তবে ভিতরে জনমানবের সারা শব্দ পাওয়া যাচ্ছে না কোনো। হয়তো ঘরে নেই। এই বৃষ্টিতেও বেরিয়েছে, যাক ভালোই হলো। আরোহী পা টিপে টিপে নিঃশব্দে ঢুকলো তূর্ণের কক্ষে। এদিক ওদিক তাকিয়ে চারপাশটা আরেকবার পর্যবেক্ষণ করে সোজা ছুটে গেল বারান্দায়। সত্যি আজ অনেকগুলা বেলি ধরেছে গাছে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে নিজের সুশ্রী শুভ্র রঙা রূপ নিয়ে সগৌরবে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে তারা। মোহিত সুন্দর গন্ধ ছড়িয়ে দিয়েছে চারপাশে। আরোহী চোখ বন্ধ করে নাক টেনে অনুভব করলো সেই সুগন্ধ। হাত ছুঁয়ে দিল ফুলের গায়ে। তবে এই পুষ্প বিলাসে আর খুব বেশি সময় নষ্ট করলো না সে। বলা তো যায় না কখন আবার তূর্ণ ফিরে আসে। তারপর তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে এই কক্ষ থেকে। আরোহী একটু ঝুঁকে দ্রুত হাত চালিয়ে বেলিগুলো ছিঁড়ে নিতে শুরু করলো এক এক করে। ঠিক তখনই পেছন থেকে নিঃশব্দে একটা মাথা এগিয়ে এলো তার ঘাড়ের নিকট। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, কি করছিস এখানে? আরোহী চমকে উঠল। কেঁপে উঠল তার ছোট্ট দেহখানা। হৃদস্পন্দন বেড়ে গেল তীব্র ভয়ে। হাতের বেলি ফুলগুলো ইতিমধ্যে ছিটকে পড়েছে মেঝেতে। এ আবার কে এসে দাঁড়িয়েছে তার পাশে? এভাবে কথা বলছে কেন? মেয়েটা ভয়াত্মক দৃষ্টিতে ধীরে ধীরে তাকালো পাশ ফিরে। অমনি চোখের সামনে ভেসে উঠল তূর্ণের মুখখানা। মেয়েটা স্বস্তি নিঃশ্বাস ফেলল, তবে রাগও হলো ভীষণ। এভাবে কেউ ভূতের মতো আসে নাকি? আরেকটু হলেই প্রাণটা বেরিয়ে যেত। আরোহী বুকে হাত দিয়ে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল। কপট রাগ দেখিয়ে বলল, এভাবে কেউ আসে? আবার কিভাবে কথা বলছিলেন? আর একটু হলেই হার্ট অ্যাটাক হয়ে যেত। তূর্ণের আরোহীর নিকট থেকে একটু সরে দাঁড়ালো। মেয়েটার কথাগুলোকে তেমন একটা পাত্তা না দিয়ে কপাল কুঁচকে বলল, আমার গাছের ফুল চুরি করছিলি কেন তুই? থতমত খেয়ে গেল আরোহী। ভয়ের চোটে সে তো তার কর্মই ভুলে বসেছিল। ঢোক গিল মেয়েটা। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, না মানে আসলে হয়েছে কি? আরোহী নিজের কথা শেষ করার আগেই মুখ খুলল তূর্ণ। নাক মুখ কুঁচকে বলল, ছি ছি আরোহী, তোর এত অধপতন হয়েছে শেষে কিনা তুই আমার বারান্দার ফুল চুরি করতে এসেছিস? চুরি করবো তো করবি ভালো কিছু করতে, যা বিক্রি করেও সারা জীবন বসে খেয়ে যেতে পারবি। আরোহী ভীষণ অপমানিত বোধ করলো। একটু ফুলই তো নিতে এসেছিল, তাই বলে এই লোক তাকে চোর উপাধি দিবে? মেয়েটার মুখশ্রী থমথমে আকার ধারণ করলো। তূর্ণের বক্তব্য ঘোর প্রতিবাদ করে সেই বলল, মোটেই না তরুণ ভাই, আমি কোনো চুরি করিনি। আপনার এই বারান্দার গাছগুলো আপনি আনলেও লাগিয়েছি আমি, সুতরাং এই গাছের ফুলের ওপর আমার অধিকার আছে। সেই অধিকার থেকেই ফুল ছিঁড়েছিলাম আমি। তূর্ণের রোস্টের হাসি ফুটে উঠল, তবে তা আরোহীর নজরে পড়ার আগেই গিলে ফেলল। থমথমে কণ্ঠেই বলল, তার মানে তুই বলতে চাইছিস গাছ এক হলেও এই গাছের মালিক আমরা দুইজন? আরোহী উপর নিচ মাথা ঝাঁকালো। কণ্ঠে জোর দিয়ে বলল, হ্যাঁ তাই। ভেবে বলছিস তো? একদম। আরোহী তৎক্ষণাৎ জবাব। ওষ্ঠ প্রসারিত করলো তূর্ণ। আরোহীর পানে একটু ঝুঁকে বলল, ভেবে বলছিস তো ভবিষ্যতে এই গাছের সাথে সাথে আমি যখন অন্য কিছুর মালিকানা দিতে চাইবো তখন কিন্তু পিছুপা হতে পারবে না। আমার গাছের মালিকানা নিতে হলে আর যা কিছুর মালিকানা দিতে চাইবো সব নিতে হবে। আরোহী অত কিছু ভাবলো না। আপাতত তার নিকট বেলি গাছ আর তার ফুলই মুখ্য। ভবিষ্যতে যা হবে তা ভবিষ্যতেই দেখা যাবে। মেয়েটা ধীরতার সাথেই বলল, ঠিক আছে। এই ভেজা বর্ষার এক গুচ্ছ বেলের উপস্থিতিতে তুই কিন্তু আমায় কথা দিলি, আমার নিকট দায়বদ্ধ হয়ে পড়লি। আচ্ছা। তূর্ণের ওষ্ঠ প্রসারিত হলো আগের তুলনায়। নিজে থেকে এসে বেলি গাছগুলো থেকে ফুলগুলো তুললো এক এক করে। সে ফুলগুলো সে বাড়িয়ে দিল আরোহীর পারে। হাসি মুখে বলল, তোর অধিকার।
মেয়েটা খুশি হলো ভীষণ। উৎফুল্ল ভঙ্গিতে 2 হাত বাড়িয়ে নিল ফুলগুলো, ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল। আপনাকে অনেকগুলো ধন্যবাদ। তূর্ণ আলতো হাসলো। আরোহী ফুলগুলো নিয়ে হাসি মুখে পা বাড়ালো সম্মুখ পানে। অমনি ভ্রু কুঁচকেলো তূর্ণের। পিছু ডেকে সে বলল। দাঁড়া। আরোহী দাঁড়িয়ে পড়ল, পিছু ফিরে শুধালো। আবার কি হয়েছে? তোর পায়ে কি হয়েছে? এভাবে পা টেনে টেনে হাঁটছিস কেন? আরোহী আমতা আমতা শুরু করলো। ইতস্তত করেই জবাব দিল। পড়ে গিয়ে ব্যথা পেয়েছি একটু। তূর্ণ হুট করেই চটে গেল, মেজাজ বিগড়ালো তার। কিছুটা ধমকে সুরেই বলল। একটু ব্যথা পেয়েছিস নাকি বেশি? তা তো হাঁটার গতি দেখেই বোঝা যাচ্ছে। থামলো ছেলেটা, একটা নিঃশ্বাস টেনে ফের বলল। আর কিভাবে পড়ে গিয়েছিলি বলতো? এত বড় মেয়ে হয়েছিস এখনও ঠিকভাবে হাঁটতে পারিস না? এখানে ওখানে ঠাসঠুস করে পড়ে গিয়ে ব্যথা পাস? তোকে কি এখন আমার ধরে ধরে হাঁটা শেখাতে হবে নাকি? বৃষ্টির মধ্যে এসেছি তো, পায়ে পানি ছিল খেয়াল করিনি। ভেজা পায়ে টাইলসের ওপর পাড়া দিতেই পিছলে পড়েছি। তূর্ণের দৃষ্টি তীক্ষ্ণ হলো। রুক্ষ স্বরে সে বলল। হয়েছে, আর অজুহাত দিতে হবে না। বিছানায় বস গিয়ে, যা। আরোহী ইতিউতি করল না, বাধ্য মেয়ের মতো বসলো বিছানায়। তূর্ণ এগিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে সেখান থেকে একটা ফার্স্ট এড বক্স বের করে আনলো। সেটা ঘেটে একটা ক্যাপসিকাম প্লাস্টার নিয়ে বসলো আরোহীর পায়ের কাছে। আদেশ দিয়ে বলল। পাটা দে। আরোহী পা দিল না, বরং গুটিয়ে নিল আরো। ওসব কিছু লাগাতে হবে না, এমনি ব্যথা ঠিক হয়ে যাবে। তূর্ণ এক পলক তাকালো আরোহীর পানে, অতঃপর হাত বাড়িয়ে জোর করে সে নিজের দিকে টেনে নিল পাটা। উল্টে পাল্টে দেখতে শুরু করলো ব্যথার স্থান। অমনি খিলখিলিয়ে হেসে উঠল আরোহী। তূর্ণ কপাল কুঁচকালো, অতঃপর জিজ্ঞাসা করলো। কি হয়েছে? পাগল হয়েছিস? ওভাবে হাসছিস কেন? আরোহী হাসতে হাসতেই জবাব দিল। সুরসুরি লাগছে পায়ে। তূর্ণ ততটা পাত্তা দিল না মেয়েটার কথায়। সে তার নিজের মতো করে যত্ন করে আরোহীর পায়ের ব্যথা স্থানে ক্যাপসিকাম প্লাস্টার লাগালো। মেয়েটাকে সাবধান করেই বলল। একদম দৌড়াদৌড়ি করবি না, আস্তে আস্তে হাঁটবি। আরোহী মাথা চাকিয়ে হ্যাঁ বলল, অতঃপর বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। পাটা একবার উল্টে পাল্টে দেখে পা বাড়ালো কক্ষের বাহিরে। না, ছেলেটাকে যতটা খারাপ সে ভেবেছিল ততটাও খারাপ না, একটু একটু ভালো আছে। আরোহী তূর্ণের কক্ষ থেকে বেরিয়ে সোজা চলে এলো নিচে। এ বাড়িতে তার যা নেওয়ার জন্য এই বৃষ্টিকে উপেক্ষা করেও আসা, তা তো নেওয়া হয়ে গেছে। এখন আর এখানে থেকে লাভ নেই। তার আর সেই সময় ব্যয় না করে পা বাড়ালো বাড়ির সদর দরজার পারে। গলা উঁচিয়ে রান্নাঘরে রান্নার কাজে নিয়োজিত মামিদের উদ্দেশ্যে করে বলল। মামি গেলাম আমি। কথাটা বলে সামনের দিকে আর 2 কদম যেতেই ছোট্ট অনয় দৌড়ে এসে পথ আগলে দাঁড়ালো তার। কোমরে হাত দিয়ে বলল। কোথায় যাচ্ছ ভুট্টা কুমারী? আরোহী হাসলো, অনয়ের গাল টেনে দিয়ে বলল। বাড়িতে ফিরছি ভুট্টা কুমার, তুমি যাবে আমার সাথে? অনয় ডানে বামে মাথা ঝাঁকালো। আর একটু এগিয়ে এসে মেয়েটার অন্যায় এক কোণা টেনে ধরে বলল। তুমি যেতে পারবে না, আজকে আমার সাথে থাকবে। তা কি করে হয়? আমি না গেলে আম্মু চিন্তা করবে তো। তার থেকে তুমি আমার সাথে চলো। আরোহী কথার মধ্যে সেখানে এসে উপস্থিত হলো পৃথা। মেয়েটার বাড়িতে ফেরার কথা শুনে রান্নাঘর থেকে ছুটে এসেছে সে। এসে অনয়ের সাথে তাল মিলিয়ে বলল। তোর মাকে আমি কল করে দেব, সে আর চিন্তা করবে না। তুই আজ আমাদের বাড়িতে থেকে যা। কিন্তু মামি। কোনো কিন্তু না। বাইরে কি বৃষ্টি দেখেছিস? এমনি আসার সময় একটা আচার খেয়েছিস, আরেকটা খাওয়ার ইচ্ছে আছে নাকি? যা ঘরে যা। তনয়া, ওদের সাথে গল্পগুজব কর, আজ আর বাড়িতে যেতে হবে না। পৃথা নিজের কথাগুলো বলেই চলে গেল। আরোহীও আর মামের কথার উপরে কিছু বলার খুঁজে পেল না। অগত্যা তাকে থেকে যেতেই হলো এই বাড়িতে। অনয় খুব খুশি হলো তার ভুট্টা কুমারী থাকায়। মেয়েটাকে হাতে ধরে টেনে নিয়ে গেল তনয়াদের কক্ষে। সেখানে তনয়া, তুলি আর তানিয়া আড্ডা দিচ্ছিল। আরোহীকে দেখে খুশি হলো তারাও। তুলি এবং তানিয়া ছুটে এসে 2 দিক থেকে জড়িয়ে ধরলো আরোহীকে। তুলি কিঞ্চিত উৎফুল্ল হয়ে শুধালো। তুমি কখন এসেছো আপু? এই তো একটু আগেই। কথাটা বলে আরোহী নিজেকে ছাড়িয়ে নিল মেয়ে দুইটার বাহুবন্ধন থেকে। বসলো মেঝেতে। ওড়নার ভাঁজে রাখা বেলি ফুলগুলোর সম্মুখে ছিটিয়ে ছিটিয়ে রেখে বলল। সুই সুতার বক্সটা দে তো, মালা গাঁথি একটু। তানিয়া তৎক্ষণাৎ ছুটে গিয়ে সুই সুতার বাক্সটা নিয়ে এলো। আরোহী শুয়ে সুতা গেঁথে শুভ্র রঙা ফুলগুলা তুলে মালা গাঁথতে শুরু করলো সুন্দরভাবে। তনয়া, তানিয়া, অনয় এবং তুলি গোল করে বসলো মেয়েটার চারপাশে। তনয়া নিজের ভ্রুদয় কিঞ্চিত কুঞ্চিত করে শুধালো। বেলি ফুল পেলি কোথায়? তূর্ণ ভাইয়ের বারান্দা থেকে এনেছি।
আরোহী উত্তরে অবাক হলো তনয়া, তানিয়া এবং তুলি। যে গাছের আশেপাশে তূর্ণ কাউকে ঘেঁষতে দেয় না, একটা পাতা পর্যন্ত ছিঁড়তে দেয় না, আজ সে গাছের এত ফুল সে আরোহীকে দিয়ে দিল। এটা কিভাবে সম্ভব? নাকি মেয়েটা চুরি করে এনেছে? হ্যাঁ, তাই হবে হয়তো। নয়তো তূর্ণ তার গাছের একটা পাতা ছিঁড়তে দেওয়ার ছেলেও নয়। যদি সত্যি আরোহী চুরি করে এতগুলো ফুল ছিঁড়ে আনে, তবে আজ তার কপালে নির্ঘাত দুঃখ আছে। তুলি কিছুটা ভয়াত্মক কণ্ঠে শুধালো। তুমি কি এই ফুলগুলো চুরি করে এনেছো আপু? আরোহী তাকালো তুলির পানে, কপাল কুঁচকে জবাব দিল। চুরি করে আনবো কেন? পূর্ণ ভাই নিজে আমাকে এই ফুল দিয়েছে। সকলে অবাকের মাত্রা বাড়ল। তুলি অবাকের স্বরেই বলল, তূর্ণ ভাইয়া নিজে দিয়েছে? না দিয়ে যাবে কোথায়? ওই গাছে তার যতটা অধিকার, আমারও ততটাই অধিকার। সে তো শুধু বাজার থেকে গাছগুলো কিনে এনেছে, কিন্তু লাগিয়েছি তো আমি। তারপর গাছের পরিচর্যাও তো ডেকে ডেকে আমাকে দিয়েই গড়ায় সে। তবুও যেন আরোহীর কথা বিশ্বাস করতে পারল না কেউ। সন্দিহান দৃষ্টিতে তারা তাকালো ফুলের পানে। তখনই কক্ষে প্রবেশ করলো তূর্ণ। অনয়ের পানে তাকিয়েই বলল, কিরে ভুট্টা কুমার, কি করছিস? অনয় একবার তাকালো তূর্ণের পানে, অতঃপর আবার বেলি ফুলগুলোর পানে দৃষ্টি দিয়েই জবাব দিল। আমার ভুট্টা কুমারীর মালা গাঁথা দেখি। তনয়া, তানিয়া এবং তুলি ভেবেছিল তূর্ণ এই ফুলগুলো এখানে দেখে খেপে যাবে, চিৎকার চেঁচামেচি শুরু করবে, কিন্তু তার কিছুই ঘটলো না। তাহলে কি আরোহী সত্যি বলছিল? তূর্ণ এতগুলো ফুল সব দিয়ে দিয়েছে মেয়েটাকে? তনয়া, তানিয়া এবং তুলি গোল গোল চোখে তাকালো একবার তূর্ণের পানে, অতঃপর আবার আরোহীর পানে। তূর্ণ একটু উকি মেরে দেখলো আরোহীর মালা গাঁথা, অতঃপর আবার বলল, তা ভুট্টা কুমারের কি এখন ফুলকুমার হওয়ার ইচ্ছে জেগেছে নাকি? এদিকে আয় আমার কাছে। অনয় উঠে এলো। তূর্ণ বেশ ৮-৭ বেঁধে বসলো কক্ষের বিছানায়। ছেলেটাকে আরো কাছে ডেকে জিজ্ঞেস করলো, বলতো জোনাকি কাকে বলে? অনয় কিঞ্চিত সময় নিয়ে ভাবলো। তার ছোট মাথায় ধরলো না এত কিছু। বেচারা ডানে বামে মাথা নাড়িয়েই জবাব দিল, জানি না, তুমি বলো। তূর্ণ বুক ফুলালো, বেশ ভাবসাপ নিয়েই বলল, যে প্রাণীর পাছায় রাতের আধারে বাতি জ্বলে তাকেই জোনাকি বলে। আরোহী নাক মুখ কুচকালো। বড় ভাই হয়ে ছোট ভাইকে কি সব শিক্ষা দিচ্ছে? এইসব কারণেই তো আজকালকার ছেলে মেয়েগুলো বয়সের তুলনায় পেকে যায় বেশি। দিনকে দিন এক একটা বেয়াদব তৈরি হয়। তূর্ণ নিজে তো একটা বেয়াদব, এখন এই ছেলেটাকেও বেয়াদব বানাচ্ছে। অনয় চোখ বড় বড় করলো, আগ্রহ নিয়ে শুধালো, কোন প্রাণীর পাছায় বাতি জ্বলে? জোনাকির। জোনাকি কি? বললাম তো, যে প্রাণীর পাছায় রাতের আধারে বাতি জ্বলে তাকেই জোনাকি বলে। কোন প্রাণীর পাছায় বাতি জ্বলে? নিজের করা প্রশ্নের উত্তরে ফেসে গেল তূর্ণ। ছোট্ট অনয়ের ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নের চরকির মতো ঘুরে উঠল বেচারার মাথাটা। শেষে আর উপায় না পেয়ে তূর্ণ বলল, তুই আজ থেকে খেয়াল রাখবি কোন প্রাণীর পাছায় বাতি জ্বলে। কোনো প্রাণীকে এমন দেখলেই দৌড়ে আমার কাছে আসবি। আমি তোকে একদম হাতে ধরে জোনাকি চিনিয়ে দিব। অনয় মাথা ঝাঁকালো, মুখে পড়ল, আচ্ছা। রাত গড়িয়েছে বেশ। চারিদিকটা কালো আধারে ছেয়ে গেছে। বাহিরে এখনো ঝিরিঝিরি বৃষ্টির অস্তিত্ব রয়েছে। জনমানবেরও সারা শব্দ নেই তেমন। সবাই ঘুমিয়েছে বোধহয়। চৌধুরী পরিবারের সকলেও ইতিমধ্যে ঘুমে নিমজ্জিত। তবে ঘুম নেই অনয়ের চোখে। যদিও সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়েছিল সে, কিন্তু রাত্রির এই ক্ষণে এসে সে ঘুম ভেঙে গেছে। ছেলেটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে বিছানায় শুয়ে এপাশ উপাস করলো, হাত পায়ের প্রতিকৃতি দেখলো, কিন্তু ঘুম যে কোনোভাবেই দু চোখে ধরা দিচ্ছে না। অনয় আরেকটু সময় নিয়ে বিছানায় শুয়ে শুয়ে দুষ্টমি করলো, অতঃপর বিরক্ত হয়ে উঠে বসলো। মায়ের মাথার কাছ থেকে টসটা নিয়ে নীরবে নিঃশব্দে বাবা মার মাঝখান থেকে উঠে গেল সে। পা টিপে টিপে বেরিয়ে গেল কক্ষ থেকে, হাতের টসটা জ্বালিয়ে। খোকা বাবু যায়, লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব উঁকি মেরে যায়। থেমে গেল আড্ডা, কমে গেল ঠান্ডা। দেবের সেদিন দেখা হয়েছিল। ছবিটার এই গানটা শুনে গুনগুন করতে করতে ছেলেটা এসে দাঁড়ালো বসার কক্ষে। ঠিক তখনই তুর্য বাড়িতে ফিরল। অফিসের একটা কাজে গিয়ে বৃষ্টির দরুন আটকে পড়েছিল সে, তাই ফিরতে ফিরতে এতটা দেরি। তবে বাড়ির আরেকটা চাবি তার কাছে থাকায় ভিতরে ঢুকতে খুব একটা অসুবিধা পোহাতে হয়নি। কিন্তু এখন সমস্যা দাঁড়িয়েছে দরজা আটকানো নিয়ে। এক হাতে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালানো, অন্য হাতে ছাতা। এখন সে দরজাটা আটকাবে কিভাবে? ছাতাটা না হয় নিচে রাখা যাবে, কিন্তু মোবাইলের ফ্ল্যাশ তো দরজা আটকাতে প্রয়োজন হবে। অন্ধকারে তো আর দরজা আটকানো সম্ভব নয়।
তুর্য ছাতাটা নিচে রাখলো, অতঃপর প্রথমে দাঁত দিয়ে মোবাইলটা কামড়ে ধরে রাখার চেষ্টা করলো, কিন্তু তাতে খুব একটা সুবিধা করতে না পেরে ফ্ল্যাশ চালানো মোবাইলটা চেপে রাখলো দু পায়ের মধ্যভাগে। পেছন থেকে হঠাৎ এই দৃশ্য দেখে চোখ বড় বড় হয়ে গেল অনয়ের। অন্ধকারের মধ্যে তুর্যের এই দু পায়ের মধ্যে মোবাইলের আলো জ্বালিয়ে রাখাটা দূর থেকে মনে হচ্ছে যেন পাশায় বাতি জ্বলছে। অনয়ের হঠাৎ মনে পড়ল তূর্ণের কথা। সে তো বলেছিল জোনাকির পাছায় বাতি জ্বলে, আর এই ধরনের প্রাণী দেখলে তাকে ডেকে আনতে। অনয় দ্রুত ছুট লাগালো তূর্ণের কক্ষের পানে, গলা উছিয়ে বলল, জোনাকি পেয়েছি তূর্ণ ভাই, জোনাকি পেয়েছি। এ প্রাণীর পাছায়ও বাতি জ্বলে।